ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের 2024-এ আপনাদের যে অ্যানুয়াল এক্সাম হবে, এই অ্যানুয়াল এক্সামের একটি অংশ রয়েছে পোয়েট্রি। এই পোয়েট্রি অ্যাপ্রিসিয়েশনের যে অংশটি, এই অংশটি থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি কবিতা নিয়ে কাজ করছি। সে কবিতাটি হচ্ছে হোপ ইন দ্য থিংস উইথ ফেদার্স। এটি হচ্ছে এমিলি ডিকিনসনের। আমরা এটার আলোচনা করেছি এর আগে, আপনারা যদি প্লেলিস্টে দেখেন সেটা সুন্দর করে বাংলা সহকারে আলোচনা করেছি। আজকে মূলত এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করব, এই কবিতাটি যেহেতু অত্যাধিক গুরুত্বপূর্ণ হিসাবে আমরা বিবেচনায় নিয়েছি, এই কারণে এখান থেকে আপনাদের প্রশ্ন কিরকম হবে এবং সেটার অ্যান্সার কিভাবে লিখবেন সেই বিষয়টি নিয়ে আমরা এখন কাজ করব। প্রথমত আপনাদের পোয়েট্রির অংশ থেকে এ নাম্বারে যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ম্যাটাফোরস ইউজড ইন দ্য পোয়েম। তাহলে এই কবিতায় যে ম্যাটাফোর গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ইউজ দ্য ফলোইং টেবল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। তাহলে এই কাজটি করার জন্য আপনাকে যে টেবলটি রয়েছে এই টেবলটি সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা এটা অ্যান্সারে গিয়ে সুন্দর করে আলোচনা করছি সবটাই। এর পরবর্তীতে বি নাম্বারে 5 মার্কসের জন্য যে বিষয়টি জানতে চাবে সেটি হচ্ছে আপনাদের সামারি রাইটিং। তো চলুন আমরা এই যে কবিতাটি রয়েছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, এই কবিতার প্রত্যেকটি লাইন ব্যাখ্যা সহকারে আমরা আলোচনা করেছি এর আগের পর্বে। সেই পর্বটা দেখবেন, সেটা প্লেলিস্টে রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আপনাদের অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে। খেয়াল করেন প্রথম যে লাইনটি ছিল সেই লাইনটি আমরা নিয়েছি এখানে কম্পেয়ারিং পার্সন অর থিং হচ্ছে হোপ, এখানে থিংটি হচ্ছে হোপ এবং মেটাফোর যেটার সাথে কম্পেয়ার টু, যার সাথে তুলনা করা হয়েছে, তাহলে আশাকে তুলনা করা হয়েছে অ্যাবাউট উইথ ফেদার্স। তাহলে একটা পালকযুক্ত পাখির সাথে হোপকে তুলনা করা হয়েছে। তাহলে এখানে যেটা আপনাদের লিখতে হবে, রিজন টু ইউজ দ্য মেটাফোরস। এই মেটাফোরটি ব্যবহারের কারণটা কি? টু এক্সপ্রেস হাউ হোপ ইজ লাইট অ্যান্ড আপলিফটিং, মাচ লাইক আ বার্ড দ্যাট ফ্লাইজ ফ্রিলি অ্যান্ড ফার্সেস উইথাউট কনস্ট্রেইন্ট। তো আমরা যে বিষয়টি বলতে পারি, আশাকে হালকা এবং উন্মুক্ত ভাবে প্রকাশের জন্য যা একটি পাখির মতো উড়ে বেড়ায় এবং স্বাধীনভাবে স্থির থাকে। আশা, হোপ যে বিষয়টি বলা হচ্ছে যে সেটি কিন্তু স্বাধীনভাবে পাখির পালকের মতো উঠতে পারে, সেই জিনিসটি প্রকাশ করার জন্যই মূলত এই বিষয়টি এখানে ব্যবহার করা হয়েছে বা তুলনা করা হয়েছে। এরপর আমরা দ্বিতীয় লাইনটি নিয়েছি, দ্যাট পারচেজ ইন দ্য সোল। এখানেও মূলত হোপ বিষয়টিকে তুলনা করা হয়েছে আ বার্ডের সাথে, একটা পাখির সাথে। যেটি রিজন সেটি হচ্ছে টু শো দ্যাট হোপ রিসাইডস উইথিন সাইলেন্টলি স্টেইং ইন দ্য সোল অ্যান্ড গিভিং কমফোর্ট লাইক আ বার্ড রেস্টিং জেন্টলি। যে বিষয়টি দেখানো হয়েছে যে আশা আমাদের আত্মায় বসে থাকে, নীরবে থেকে আরাম দেয়, যেমন একটি পাখি মৃদুভাবে বিশ্রাম নেয়। ঠিক পাখি যেভাবে মৃদুভাবে বিশ্রাম নেয়, ঠিক সেভাবে আশা আমাদের আত্মায় বসে বিশ্রাম নেয়। এটাই প্রকাশ করার চেষ্টা করেছে এই লাইনের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা মেটাফোর হিসেবে যে লাইনটি নিয়েছি, অ্যান্ড সিংস দ্য টিউন উইথাউট দ্য ওয়ার্ডস। এখন অনেক শিক্ষার্থী রয়েছেন যে সিমিলির মতো করে খুঁজে বের করার চেষ্টা করবেন যে প্রত্যেকটি লাইনে সাবজেক্টের সাথে কোনটির কম্পেয়ার করা হয়েছে লাইক বা অ্যাজ দিয়ে। আসলে এই প্যাটার্নটিতে আমাদের যাবে না, অত্যধিক ক্রিটিক্যাল একটি বিষয়। আপনি যদি কবিতাটা ভালো করে বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন মূলত এখানে প্রত্যেকটি লাইনই বলা হয়েছে হোপকে উদ্দেশ্য করে। আর এই কারণে আমরা বারবার হোপ শব্দটি নিচ্ছি এখানে, যার সাথে তুলনা করা হয়েছে। এবং কিসের সাথে তুলনা করা হয়েছে? অ্যাবাউট সিঙ্গিং। এই লাইনে হচ্ছে অ্যাবাউট সিঙ্গিং তুলনা করা হয়েছে। যে উদ্দেশ্য তুলনা করেছে, টু হাইলাইট দ্যাট হোপ প্রোভাইডস আ কমফোর্টিং প্রেজেন্স ইভেন উইথাউট এক্সপ্লিসিট এক্সপ্রেশন লাইক দ্য সুথিং সাউন্ড অফ আ বার্ডস সং। তার যে বিষয়টি বলা হচ্ছে এখানে, যা দেখানোর জন্য মূলত গান গাওয়া যে পাখি ছিল সেটা তুলনা করা হয়েছে, বা এর যে কারণটি সেটি হচ্ছে আশা শব্দ ছাড়াই সান্ত্বনা দেয়। দ্যাট মিনস আশা নীরবে অবস্থান করে আমাদের অন্তরে, যেমন একটি পাখি সুরের মতো শান্তভাবে অনুভূতি দেয়। একটি পাখির সুর শুনলে যেভাবে আমরা খুব সান্ত্বনা বোধ করি বা পিসফুল বোধ করি, ঠিক সেভাবে নীরবে আমাদের আত্মায় বসে থাকে এই আশা নামক শব্দটি বা আকাঙ্ক্ষাটি। এর পরবর্তীতে আমরা লাইনটি নিয়ে, এখানে যদিও 6 দেখানো হয়েছে, এটি হবে 4 এবং পরেরটি হবে 5। তাহলে যে বিষয়টি বলা হচ্ছে এখানে, যে লাইনটি নেওয়া হয়েছে, and so must be the storm that cloud averts the bird.
এখানে মূলত বিপদ বা হতাশার কথা বলা হয়েছে, চ্যালেঞ্জেস অর ডেসপেয়ার। তাহলে এটি তুলনা করা হয়েছে, এটি যার সাথে মূলত তুলনা করা হয়েছে সেটা হচ্ছে স্ট্রম, এটি হচ্ছে ঝড়। আমরা যদি রিজনটা দেখি, টু কনভে হাউ hope can withstand hardship, but a particular strong storm that means trouble may try to weaken it. আমরা যে বিষয়টি দেখিয়েছি যে আশা বড় কষ্ট সহ্য করতে পারে, তবে একটি কঠোর ঝড়, যেটাকে আমরা সমস্যা বলছি, এটি দুর্বল করার চেষ্টা করতে পারে। মূলত যে বিষয়টি বলা হচ্ছে যে আশা বা হোপ বড় ধরনের কষ্ট সহ্য করতে পারে, তবে একটা কঠোর ঝড় বা কঠিন একটি ঝড় বা স্ট্রম এটিকে দুর্বল করার চেষ্টা করতে পারে, কিন্তু আশা ভেঙে পড়বে না, এমনটি বলার চেষ্টা করেছে। আমরা আরো ডিটেলস আলোচনা করেছিলাম, আপনাদের লাইন বাই লাইন যে কবিতাটা আমরা আলোচনা করেছিলাম, সেখানে আপনি যদি আমাদের আলোচনাটা শুনেন সেটা আরো ডিপলি বুঝতে পারবেন। এরপরে আসেন যে লাইনটি আমরা নিয়েছি, আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলিয়েস্ট ল্যান্ড। আমি এটা শুনেছিলাম শৈতর দেশে বা ঠান্ডার ভূমিতে। এইখানে মূলত যার সাথে তুলনা করা হয়েছে, হোপ এনডিউরিং প্রেজেন্স, আশার টিকে থাকার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে মূলত এখানে তুলনা করা হয়েছে। আর তুলনা যার সাথে করা হয়েছে, বার্ড ইজ হার্শ ক্লাইমেটস, কঠিন আবহাওয়ার একটি পাখির সাথে। টু শো দ্যাট, যেটি দেখিয়েছে, ইভেন ইন দ্য কোল্ডেস্ট অর হার্সেস্ট সিচুয়েশন হোপ ইজ অলওয়েজ প্রেজেন্ট, মাস্ট লাইক আ বার্ড এনডিউরিং সিভিয়ার ওয়েদার। যে বিষয়টি বলেছে যে সবচেয়ে কঠিন বা কঠোর পরিস্থিতিতেও আশা টিকে থাকে, যেমন একটি পাখি কঠোর জলবায়ুতেও বেঁচে থাকতে পারে। একটি পাখি শীত হলে বা কঠোর সিচুয়েশন তৈরি হলেও কিন্তু সে বেঁচে থাকার চেষ্টা করে বা বেঁচে থাকে। ঠিক সেরকম আশার কথা বলা হচ্ছে যে কঠিন বা কঠোর পরিস্থিতিতেও হোপটা আমাদের বেঁচে থাকে। এই ছিল আপনাদের মেটাফোর নিয়ে আলোচনা। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে আপনারা কমন পেয়ে যাবেন। আর এখান থেকে সামারিটা যেভাবে লিখবেন, আপনাদের বইতে অনেক বড় করে সামারি দেওয়া হয়েছে, ওভাবে আপনাদের শেখার প্রয়োজন নেই, কারণ ওভাবে শেখার মতো ক্যাপাসিটি বা অ্যাবিলিটি আমাদের শিক্ষার্থীদের মধ্যে এখনো আসেনি। অতএব আমরা এইভাবে ছোট্ট করে শেখার চেষ্টা করব। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখেন আপনাদের অনেক ভালো লাগবে। ইন এমিলি ডিকিনসনস পোয়েম, এমিলি ডিকিনসনের কবিতায় হোপ ইন দ্য থিংস উইথ ফেদার্স, এই শিরোনামে যে কবিতাটা ছিল, দ্য পোয়েট কম্পেয়ার্স হোপ টু আ স্মল বার্ড। এখানে মূলত কবি আশাকে একটি ছোট পাখির সাথে তুলনা করেছেন, দ্যাট রিসাইডস উইথিন দ্য সোল, যেটা মানুষের আত্মায় মধ্যে বসবাস করে। দিস বার্ড সিংস ইটস সুইট ওয়ার্ডলেস সং, bringing comfort and warmth to people, especially during difficult times. তাহলে যে বিষয়টি বলার চেষ্টা করছি, আমরা যদি একটু ভেঙে লাইনটি দেখে তাহলে সহজ হয়ে যাবে আপনাদের কাছে। দিস বার্ড সিংস ইটস সুইট, এই পাখিটি মিষ্টি গান করে, ওয়ার্ডলেস সং, শব্দহীন সুরে, এই পাখিটি শব্দহীন সুরে গান গেয়ে মানুষকে ব্রিঙ্গিং কমফোর্ট অ্যান্ড ওয়ার্মথ টু পিপল, মানুষকে আরাম ও উষ্ণতা প্রদান করে, স্পেশালি ডিউরিং ডিফিকাল্ট টাইমস, বিশেষ করে কঠিন সময়ে। ডিসপাইট লাইফস মেনি চেঞ্জেস অ্যান্ড স্টর্মস, জীবনের নানা চ্যালেঞ্জ ও ঝড়ের মধ্যেও হোপ নেভার আস্ক for anything in return and continues to provide its quiet support. যে জিনিসটি বলা হচ্ছে, বিশেষ করে জীবনের নানা চ্যালেঞ্জ ও ঝড়ের মধ্যে আশা কখনো বিনিময়ে কিছু চায় না, and continues to provide its quiet support, এবং সবসময়ই নীরব ভাবে তার সহায়তা প্রদান করে। The poem emphasizes that hope is resilient, enduring through the harshest of conditions and never faltering in its presence. কবিতায় বলা হয়েছে যে আশা খুবই দৃঢ়, এটি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারে বা টিকে থাকে, and never faltering in its presence, এবং কখনো তার উপস্থিতিতে ঘাটতি হয় না। Even when nothing else can be relied upon, যখন অন্য কিছুতে নির্ভর করা সম্ভব নয়, ঠিক তখনও আশা আমাদের মাঝে বিরাজ করে, আমাদের আশা দেখিয়েই যায় বা আমরা একটা মিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। ঠিক এভাবে যদি আমার শিক্ষার্থীরা সামারি লিখতে পারেন, তাহলে আপনাদের ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। আর একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলো পড়বেন, জানবেন, বুঝবেন। আমরা কিন্তু
কন্টিনিউয়াসলি এই বিষয়গুলোর ক্লাস আপলোড করেছি। সামারি কিভাবে লিখবেন সেই ক্লাসগুলো দেখবেন। মেটাফোর চিহ্নিত করার বা মেটাফোর বা সিমিলি আইডেন্টিফাই করার যে ক্লাসটি রয়েছে সেটিও দেখবেন। এই ক্লাসগুলো বারবার দেখে কিন্তু আপনি মূল বিষয়টি যদি শিখতে পারেন তাহলে কিন্তু হবে। অনেক শিক্ষার্থী রয়েছেন এই বিষয়গুলো আপনারা মুখস্থ করতে চান, আসলে সেটা কখনোই কাম্য নয়। আপনি মুখস্থ করে কুল কিনারা পাবেন না। আপনাকে মূলত এই টেক্সট গুলো বুঝে এখান থেকে কিভাবে কম্পেয়ার করা হচ্ছে সেই বিষয়টি বের করার সক্ষমতা তৈরি করতে হবে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস দেখার আহ্বান রাখলাম। পরবর্তীতে আরো আমরা কিছু ইম্পর্টেন্ট পার্ট গুলো ধারাবাহিকভাবে সাজিয়েছি। বিশেষ করে 2024 এর যে প্রিপারেশন প্লেলিস্টটি রয়েছে সেটা অবশ্যই দেখবেন এবং মেইন টেক্সট বইয়ের যে প্লেলিস্টটি রয়েছে সেখানেও দৃষ্টি রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।